এই কথা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল। তারপর পাশের একটা কেবিন দেখিয়ে সিমিনকে বলল শীতলকে শুয়ে দিতে আসতে, কিছুক্ষণ রেস্ট নিক সেখানে। শুদ্ধের কথা শুনে সিমিনও তাই করলেন। এদিকে শুদ্ধের কল পেয়ে ছুটে এসেছে হাসান, কামরান, অর্ক। কিছুদিন ধরে বিশেষ কাউকে নজরদারিতে রাখতে গা ঢাকা দিয়েছিল ওদেরকে। কাজের কাজ হয়ে গেছে এবং পাকাপোক্ত খবর এনেছে আজকের এই ঘটনাটা পরিকল্পনা মাফিক। এসব ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসির শেখ। তবে কারো কাছে সেটা প্রকাশ করলো না এবং নিজেদের মাঝে গোপন রাখলো। তারা ম্যাজিকের মতো ব্যাগ ব্যাগ রক্তের ব্যবস্থা করে ফেললো। তাদের এক একজনের উপস্থিতিতে ব্যস্ত হয়ে পড়লো ডাক্তাররা, নার্সরা। চৌধুরীরা এতদিন ভেবেছিল সাধারণ ভেসে চলা ছেলেগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু আজ বুঝলো তারা এক একজন বড় মাপের মানুষ। তারা যা সেটা কাউকে বুঝতে দেয় না। 2 ঘন্টা পেরিয়ে গেলে ওটির লাল বাতি নিভে গেল। রক্তমাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন কয়েকজন ডাক্তার। বিপদ এখনো না কাটলেও জানালেন গা মাথা থেকে কাজ বের করা হয়েছে। আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে, তবে অবজারভেশন থাকবে তারা। সিরাতের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক। ডাক্তারদের রিকোয়েস্ট করে বাড়ির সবাই দরজা বাইরে দাঁড়িয়ে এক নজর সাম্য সৃজনকে দেখলেন। জান বাচ্চা দুটোর সারা শরীরে ব্যান্ডেজ দিয়ে নিথর হয়ে শুয়ে আছে, চোখ জোড়া বন্ধ। কখন খুলে সেই চোখ? পূর্বের মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে, গলা ফাটিয়ে কান মাখা ঝালাপালা করে দেবে। টাকা নেওয়ার আবদার নিয়ে ঝুলে পড়বে শুদ্ধশয়নের গলা ধরে। খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়া করবে কখন? আজ প্রথম রোজা, প্রথম ইফতার, হরেক রকমের ইফতার নিয়ে শেষে মারামারি করবে না ভাই বোনরা? আলুর চপকে কে কার ডিমের চপ কেড়ে খেতে পারে এই নিয়ে দুষ্ট বুদ্ধি আটবে না? কবে হবে এসব, কখন হবে? এসব ভাবতে ভাবতে সবাই কাঁদতে কাঁদতে মন থেকে দোয়া করলেন। রোজাদারদের দোয়া মহান আল্লাহ ফেলবেন না নিশ্চয়ই। ঘড়িতে তখন বিকাল 4:30। শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে কেবিনের বেডে। এখনো মাথা ঘুরছে তার, খুব দুর্বল লাগছে। রক্ত দেওয়ার আগে বোঝেনি এত খারাপ লাগবে। রোজা থাকায় কিছু খেতেও পারছে না, ঘুমও আসছে না। সিভিলের থেকে শুনেছে সাম্য সৃজন নাকি ভালো আছে। ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এ কথা শুনে সে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে প্রতিটি ক্ষণে। কিন্তু চিন্তা হচ্ছে মেঝোমার জন্য। বাড়িতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত। তার বোনরা পার্সোনাল সব কথাগুলো আগে মেঝোমাকেই জানায়, সমাধানও পায় জলদি জলদি। মেঝো ঠিক হয়ে যাবে তো? এসব ভাবতে ভাবতে তার চোখের কোণ গড়িয়ে জল গড়িয়ে গেল। আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেজমা। চোখের ওপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কারো উপস্থিতি টের পেল। কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে, তাই নিজেকে সামলালো, কিন্তু লাভ হলো না। চোখ মুছতে না মুছতেই চোখ ভিজে উঠল। কেবিনের দরজার ভিজিয়ে রুবাব ভেতরে এলো, বসলো বোনের শিয়রে। এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুলল, জোরপূর্বক হাসার ভীতা চেষ্টা করলো। তাকে চোখ মুখ দেখে রুবাব দীর্ঘশ্বাস ফেললো। মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না, পর কিংবা আপন কাউকে কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায়। এর নরম হলে কিভাবে হবে? এই পুতুলটাকে শুদ্ধ সামলাবে কিভাবে? কিভাবে দুনিয়াদারি বোঝাবে? মনে মনে এসব ভেবে সে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বোনের মন ভালো করে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, শুদ্ধ পাঠালো তোর খোঁজ খবর নিতে। শুদ্ধ ভাই কোথায়? কোথায় যেন গেল, যাওয়ার আগে বলে গেল তোর খেয়াল রাখতে। এ কথা শুনে শীতলের মুখ মলিন হয়ে গেল, ভেজা চোখের কোণে জমলো অশ্রুকণা। সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে কথা বলে না, সে বলতে গেলেও না। এই তো কিছুক্ষণ আগে রক্ত দিতে চাইলে সবাই বারণ করলো, কত বকলো, কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। তার দিকে তাকালোও না, কিছু বললোও না। অন্য সময় হলে ধমকে উঠতো, নতুবা চেলাকাঠের বাড়ি বরাদ্দ রাখতো। সামান্য একটা ভুল করেছেই না হয়, তাই বলে এত কথা বলা বন্ধ করে দিতে হবে? সে জানে না তাকে না জ্বালালে, তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না, এক দণ্ড শান্তিও পায় না। তবুও এত পাষাণ হতে পারে কেন? হতে হবে একটু নরম হলে কি হয়? তার বেলায় এত কঠিন পানিশমেন্ট কেন? এসব ভেবে সে কান্না সামলাতে পারলো না, ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল, সেদিনের পর থেকে শুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না, ওনার রুমেও ঢুকতে দেয় না, আমাকে একেবারে পর করে দিয়েছে। শীতলকে এভাবে কাঁদতে দেখে রুবাব ভ্যাপাচাকা খেয়ে গেল, হাসিও পেল খুব। তবে এখন হাসলে চলবে না, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আরে ধুর, কাঁদছিস কেন বোকামে? শুধু খেয়াল রাখতে তো
আর কমতি রাখছে না। জানিস কতবার দেখে গেছে তোকে, যাওয়ার আগে বরাবর তোকে খেয়াল রাখার কথা বলে গেছে। যে খেয়ালে পরপর অনুভব হয় সেই খেয়াল লাগবে না আমার। তুমি শুদ্ধ ভাইকে বলো আবার আগের মতো হয়ে যেতে। সেটা আর হবে না রে পাগলি। কেন হবে না? শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ? কী সব বলছো ভাইয়া? কিছুই তো বুঝছি না। রুবাব হাসলো। এই পাগলিটাকে কি করে বোঝাবে তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবীর সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে। সে ছোট সরল মনা বিধায় ছেলেটা তার নিজের সুপ্ত অনুভূতিটুকু সন্তর্পণে লুকিয়ে রেখেছে। এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতে দেয় না এই চঞ্চলার প্রতি ভীষণভাবে দুর্বল সে। দুর্বল না হয়েও কি আর থাকা যায়? কথায় কথায় এত মারে বকে, তবু এই মেয়েটা তার কাছেই যায়, তার আবদার শুদ্ধর কাছে। কারণে অকারণে রাগ অভিমান দেখানোর মানুষটাও ওই শুদ্ধই। শুদ্ধকে ভয় পায় তাও না, ভয় পায় আবার তর্কও করে। এত মার খায় তবুও ঘুরে ফিরে তার জিনিসপত্রে ঘাটাঘাটি করে, কারণ তার শুদ্ধ ভাই তাকে প্রশ্রয় দেয়। শাসনের আড়ালে থাকে প্রশ্রয়। এই অবুঝ মেয়েটাও বোঝে না সেসব, কবে বুঝবে আর? তবে একটা কথা না বললেই নয়, এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যার জন্য শুদ্ধর মতো সংযমী একটা ছেলে মন হারিয়েছে। শীতল নিজের অজান্তে তার মনে প্রাণে প্রেম পুষ্প ফুটিয়েছে। তবে সে সত্যি সন্দিহান এই ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা। শীতলের সৌভাগ্য হবে কিনা শুদ্ধর মুখে ম্যাজিক্যাল শব্দ শোনার। মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল। সে কষ্ট পাচ্ছে অথচ রুবাব ভাই হাসছে। সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, কেউ তাকে ভালোবাসে না, সব কষ্ট দেয়। শীতলকে মুখ ঘোরাতে দেখে রুবাব বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল, নির্দিষ্ট একটা সময় সবার জীবনেই প্রেম আসে। সেই প্রেম ধরা দেয় বসন্ত রূপে। রঙিন কিছু স্বপ্ন লুটে পুটে খাই নিরূপ প্রেমভূমিতে। তবে এই বসন্তর কারণে বিরনে তবে এই বসন্তর তবে এই বসন্তের কারণে বরণে রয়েছে তবে এই বসন্তর কারণে বরণে রয়েছে ভিন্নতা, মিশিয়ে রয়েছে মুগ্ধতা ও দগ্ধতা। এই বসন্ত ফাগুনের আগুনের ন্যায়। সেই আগুনে নিজেকে যেমন পোড়ায়, সেই সাথে অন্যকেও পোড়ায়। রুবাবের কথার আগামাতা কিছুই বুঝলো না শীতল, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রুবাবও বুঝলো শীতল কিছু বুঝেনি, তাই কথা বাড়ালো না, বুদ্ধি খাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল। সেই মুহূর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে শখ ছুটে এলো। কেঁদে ফেললো মুখে হাত চেপে। এসবের কিচ্ছু জানতো না সে। ফোন বন্ধ করে ল্যাবে কাজ করছিল, পরীক্ষাও ছিল। বিকেলে বাড়িতে ফিরে স্বর্ণের থেকে সব শুনে তাৎক্ষণিক ছুটে এসেছে। স্বর্ণ আসছিল, হঠাৎ মাঝপথে কি কাজ পড়েছে বিদায় বাড়ির দিকে ফিরে গেছে। শখ শীতলের মাথায় হাত বুলাতে বুলাতে দু বোন নীরবে কাঁদলো। তখন রুবাব ওদের ধমকে থামালো, দুজনকে চোখ মুখে পানি দিয়ে আসতে বলে উঠে দাঁড়ালো। ইফতারের সময় হয়ে এসেছে, বাড়ির সবাই রোজা আছে। এত টেনশনে ভুলে গিয়েছিল, তাই ইফতারের ব্যবস্থা করতে দ্রুত পায়ে কেবিনের বাইরে যেতে হাসপাতাল ম্যানেজার এসে জানালো সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে, ইফতার গ্রহণ করলে খুব খুশি হবে। সবাই এটাও বুঝলো শুদ্ধের কারণে স্পেশালভাবে সেবা পাচ্ছেন ওনারা। এদিকে শুদ্ধ, সায়ন, অর্ক, হাসান, কামরান কেউ নেই। আপাতত বাড়ির কয়েকজনই আছে হাসপাতালে। সেই মুহূর্তে শুদ্ধ জানালো হাসপাতালে ইফতার সেরে নিতে এবং ইফতারের পর শীতলকে বাড়ি পাঠিয়ে দিতে। অবলা গরুর গায়ে নাম্বার বসাতে চামড়া পুড়িয়ে দেওয়া হয় যাতে সেই নাম্বার কোনোভাবেই না ওঠে, তেমনি তোমার শরীরে আমি আমার নাম সেভাবেই খোদাই করব শীতল রানী। যেমন আমার নামটা তোমার শরীরে জ্বলজ্বল করে, সেই নামের উপরে আমি চুমু খাবো, চুমুতে চুমুতে ভিজিয়ে দেব তোমার নরম কয়া, শিহরিত হবে তোমার সর্বাঙ্গ। আহা, সেই দিনের অপেক্ষা। এ কথা বলে ইয়াসির ল্যাপটপের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। ল্যাপটপে জল জল করছে শীতলের হাস্যোজ্জ্বল ছবি। মেয়েটাকে দেখলেই খুব করে ছুতে ইচ্ছে করে। এত আদুরে কেন মেয়েটা? পবিত্র একটা ভাব রয়েছে সর্বাঙ্গে। আচ্ছা, মোমের মতো ফর্সা ত্বকে তার কঠোর স্পর্শ সহ্য করতে পারবে শীতল রানী? নাকি অসহ্য হয়ে আজ ভাইদের রক্ত দেখে যেভাবে কেঁদেছে সেভাবে কাঁদবে? কাঁদলে কাঁদুক না, কিছু কিছু ক্ষেত্রে ভালো কাদা। একা বিড়বিড় করে সে রেড ওয়াইনের বোতল থেকে ঢক ঢক করে ওয়াইন গিলল। বাম্পা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এ আর নতুন কি, এসবে অভ্যস্ত সে। তবে আশ্চর্যের ব্যাপার, তাকে স্যুট করেছে একটি মেয়ে।
মুখ ছিল কালো কাপড়ে বাঁধা, অদ্ভুত সুন্দর দুটি চোখ, হাতের নিশানা অবাক করার মতো। কে সে? সে কেন তার উপর হামলা করলো? তাকে তো কখনো দেখেনি, চেনেও না, তবে এক পলক দেখে মনে হয়েছে সে যেন এক অগ্নিকন্যা। তখন পালাতে গিয়ে গাছের কাটার আঁচড় লেগেছে বুকে, গালে, গলায়। মেয়েটার পরে ঘন্টা খানেকের ব্যবধানে আরো দুবার আক্রমণ হওয়ায় বুঝতে বাকি নেই স্বয়ং শুদ্ধ এসেছিল এখানে। তবে ভীষণ মজাও পেল শুদ্ধ সব জেনে যাওয়ায়। প্রথমে আদরের বোন কিডন্যাপ, এরপর ছোট ভাইদের গুরুতর অ্যাক্সিডেন্ট। আহারে, এখন যে সে খেপা ষাঁড়ের রূপ ধারণ করবে এ কথা ভালো করে জানে। আচ্ছা, ছানা দুটোকে একেবারে মেরে দিলে কেমন হয়? মারলে শুদ্ধ সায়ন কতটা তর পাবে? ধুর, ওদের কথা ভাবলে নেশা জমবে না। সেসব কথা আপাতত বাদ বলে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলেও পুনরায় তার মাথায় ঘুরপাক খেতে লাগলো সাহসী মেয়েটির কথা। মেয়েটা কে? আচ্ছা, চৌধুরী বাড়িতে এমন কোনো মেয়ে আছে নাকি তার নিশানা এত নিখুঁত, এত চমৎকার? এ কথা ভেবে উঠে বসলো। ঠোঁটে চিমটি কাটতে কাটতে ভাবতে লাগলো ঘন্টা চারেক আগের ঘটে যাওয়া ঘটনা। রাত তখন 2:30, আমাবস্যার রাত বিদায়, ঘুটঘুটে অন্ধকার চারিপাশ। এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মানবী। বয়স আন্দাজ করা না গেলেও ধারণা মতে উচ্চতা 5 ফিট 5, পরনে ব্ল্যাক জিন্সের সঙ্গে লেডিস লেদার জ্যাকেট, মাথায় হেলমেট। সে গত 2 সপ্তাহ যাবৎ যৌবনের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখে। কেন রাখে? কে সে? এসব জানে না ইয়াসির। তবে অন্ধকার রুমে বসে গতকাল থেকে মেয়েটাকে দেখে মিটিমিটি হাসছে। লুকোচুরি খেলা পছন্দ করে না। আজ যাবে নাকি নারীটির মুখ দর্শন করতে? গেলে মুখ দেখবে এ কথা দিতে পারছে না যদিও, কারণ সে নারী লোভী। তার মতো টানে তাকে রেড ওয়াইন আর নারীতে বিশ্রীভাবে আসক্ত সে। কি আর করার, পুরনো অভ্যেস তো, ছাড়ার ইচ্ছে নেই যদিও। মনে মনে এসব ভাবতে ভাবতে সে ভাঙা বাড়ির পেছনের দরজা দিয়ে বের হলো। নিঃশব্দে চলাফেরা করায় পারদর্শী সে, কিন্তু গিয়ে দূরে থেকে খেয়াল করলো মেয়েটি সেখানে নেই। পালিয়ে গেল নাকি? আশেপাশে কেউ নেই। কাউকে না দেখে ইয়াসির শীষ বাজালো। মুহূর্তেই তার মতো করে আরেকটা শীষ বাজলো। অবাক হলো ইয়াসির, ওই মেয়েটা নাকি শীষ বাজাতেও পারে? বাহ, দারুণ তো। তা আর কি পারে সে? তবে শত্রুকে দুর্বল ভাবে নেওয়ার বোকা সে নয়। তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে হাতে নিতেই একটা গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে। ইশারা দেখে হাসলো সে। এর সাথে খেলাটা খুব জমবে মনে হচ্ছে। তবে খুকির বুকে পাঠা আছে বলতে হবে। ইস, তাকে এক নজর দেখার জন্য মনটা আকুপাকু করছে। এ কথা ভেবে পা বাড়াতেই জঙ্গলের শুকনো গাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের আলোয় দেখা গেল কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ উফ, দারুণ দুটি চোখ, চোখেও যেন অগ্নি বর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাত মস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্যই উচ্চারণ করলো, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি শুট করে বসলো তার বুক বরাবর। সদ্য সায়নকে বাড়িতে পাঠিয়ে পুনরায় এসেছে হাসপাতালে। যা লাগবে হাসপাতাল থেকে ব্যবস্থা করা হবে। সারাদিন রোজা থেকে দৌড়াদৌড়ি করে প্রায় সবাই ক্লান্ত। তাছাড়া মেডিসিনের প্রভাবে পেশেন্টরা ঘুমাচ্ছে। এখানে আপাতত সবাই না থাকলেও চলবে। রুবাবকে বলেছিল বাকিরা যেন বাড়িতে পাঠিয়ে দেয়। বাকিরা সে থাকবে হাসপাতালে। রুবাবও ওর কথা মতো তাই করেছে এবং শুদ্ধকে কলে জানিয়েছেও। কিন্তু শুদ্ধ এসে দেখে রুবাবের কাঁধে মাথা রেখে শীতল ঘুমাচ্ছে। ওকে দেখে রুবাব ইশারা করলো কথা না বলতে, কারণ কেবলই ঘুমিয়েছে মেয়েটা। শুদ্ধর বিরক্তি মুখে তাকিয়ে বিড়বিড় করতে করতে চলে গেল নার্সদের সাথে কথা বলতে। আর কোনো সমস্যা হয়েছে কি না জানা দরকার। না, তেমন কোনো সমস্যা হয়নি দেখে ফিরে এলো আইসিইউর সামনে ধীর। তারপর ধীর কণ্ঠে রুবাবকে বলল, তুইও বাড়ি চলে যা। কিন্তু শীতল, ওটা তো ঘুমালে মরা গরু। এভাবে কেউ ঘুমায়? কার ব্যথা করবে না? দাঁড়া, ওকে কেবিনে শুয়ে দিয়ে আসে। আমার একটা কথা যদি শোনে বেয়াদবটা, মাঝে মাঝে ইচ্ছা করে থাপড়ে দাঁত ফেলে দিতে। থাক, বকিস না। না, বকবো না, কোলে তুলে নাচবো। এ কথা বলতে বলতে শুদ্ধ রুবাবের কাঁধ থেকে শীতলের মাথা নিজের বুকের কাছে নিল। এরপর ধীরে সুস্থে শীতলকে কোলে তুলে হাঁটা ধরলো কেবিনের দিকে। রুবাব ঠোঁট কামড়ে মৃদু হাসলো। ভালো নাকি বাসে না, আবার যত্নের কমতিও রাখে না। শীতলকে ঠিকঠাক ভাবে শুইয়ে দিয়ে সে রুবাবের কাছে চলে যেতে বলল। এদিকে সেহেরির সময় হয়ে আসছে। রুবাব ওদেরকে সাবধানে থাকতে বলে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। শুদ্ধ কেবিনে ফিরে
পাশের ফাঁকা বেডে শরীর এলিয়ে দিল। কি ভেবে যেন ঘাড় কাত করে তাকালো ঘুমন্ত শীতলের দিকে। এই বোকা রানীটা জানে তার জন্য কত কি ঘটেছে। এমনকি সে এত রাতে কোথা থেকে ফিরল, কার সাথে দেখা করতে গিয়েছিল, কিচ্ছু জানে না, হয়তো জানবেও না। কারণ বর্তমানে তার ত্রিসীমানার কাছে কঠোর নজরদারি, সতর্কতা না রেখেও উপায় ছিল না, কারণ ঘোর বিপদ যে দোরগোড়ায়। এসব ভেবে সে নিঃশব্দে উঠে বসল। রক্ত নেওয়ার সময় যেখানে সূচ ফুটানো হয়েছিল সেখানে লাল হয়ে আছে। মেয়েটার শরীর এত নাজুক, আলতো স্পর্শেও লাল হয়ে যায়। সে হাত থেকে নজর সরিয়ে তাকালো ওই আদুরে মুখটার দিকে। এই আদুরে পুতুলটাকে ভালোবাসার কারণ জানে না, তবে ছোট থেকে কেন জানি মনে হতো এই জীবন্ত পুতুলটা শুধু তার রুমেই শোভা বাড়াবে, তারই হবে, হতেই হবে। কারণ পুতুলের জন্য তার বুকটা হবে নিরাপদ আবাসস্থল। এ কথা ভেবে সে উঠে দাঁড়ালো। বোতল থেকে পানি খেয়ে পুনরায় শুতেই সায়নের থেকে মেসেজ এলো। হি ইজ ওকে। মেসেজ দেখে স্বস্তির শ্বাস ছাড়লেও বুকের দাবানল যেন তখনও জ্যান্ত, এবং এটা অবগত এই দাবানল এত সহজে থামার নয়। মনে মনে এসব ভেবে ঘুম আসবে না জেনেও চোখ জোড়া বন্ধ করে নিল, কারণ তার পাশের বেডে থাকা ঘুম কুমারীর চোখের পাতা পিটপিট করছে। এতক্ষণ সে অভিনয় করছিল বুঝতে বাকি রইল না। দিনকে দিন এত ফন্তিবাজ হচ্ছে মেয়েটা। তবে এই মুহূর্তে পাজিটার বাচলতার হাত থেকে বাঁচতে তাকে এখন ঘুমানোর অভিনয় করতে হবে। সত্যি সত্যি শুদ্ধ চোখের পাতা বন্ধ করতে শীতল চোখ খুলে তাকালো। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখলো ঘুমন্ত শুদ্ধকে। বাড়ির সারাই ঘুমাচ্ছে মানুষটা। সে উঠতে গেলে হতচ্ছাড়া বেড শব্দ করতেই চোখ বড় বড় হয়ে গেল। যখন দেখলো শুদ্ধের ঘুম ভাঙেনি তখন হাঁপ ছেড়ে বাঁচলো যেন। অতঃপর সে বেড থেকে নেমে কেবিনের বাইরে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে মাথা উঁচিয়ে তাকালো। পাক্কা 1 মিনিটের মধ্যে কেবিনে না এলে চড়িয়ে ভিতরে আনবে বলে ভেবেও নিল। মিনিট না 40 সেকেন্ডের মাথায় ফিরে এলো শীতল। সাম্য, সৃজন ও সিরাতকে দেখতে গিয়েছিল। সব ঠিকঠাক দেখে কেবিনে এসে নীরবে পায়চারি করলো। নখ কামড়াতে কামড়াতে শুদ্ধের দিকে একবার উকিঝুঁকি মারলো। সে ঘুমাচ্ছে ভেবে এক বুক সাহস নিয়ে এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে শুদ্ধের মাথা ধরে বাড়িসে রাখলো। শুদ্ধের কাঁচা ঘুম না ভাঙিয়ে কাজটা করতে পেলে মিষ্টি করে হাসলো। তারপর কিছুক্ষণ শুদ্ধের মুখের পানে তাকিয়ে বিড়বিড় করলো, এই যে বিশুদ্ধ পুরুষ আমাকে ভালোবাসতে শেখাবেন, দক্ষিণা হিসাবে আমার আমিটাকে দিয়ে দেব। এই কথা বলে একটু থামলো। তারপর মুখ বাঁকিয়ে শুদ্ধের টিকালো নাকের ওপর আলতো করে টোকা মেরে পুনরায় বলল, এই নাকের ডগায় এত রাগ কেন শুনি? এখন এক ঘুষিতে নাক ফাটিয়ে দেই। একটা ভুল করেছি না হয়, তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে? একটা সুযোগ তো দিন, আর কষ্ট দেব না তো। ওই ভুলটাই না হয় ফুল করে ভালোবাসার সমেত আপনার কাছে অর্পণ। শীতল আপন মনে বিড়বিড় করে কথাগুলো বলে দ্রুত সরে এলো। কখন উঠে যায় বলা যায় নাকি? কি দরকার এত রিস্ক নেয়ার? তারপর সে উঠে এসে তার বেডে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অথচ শীতল টেরও পেল না পাজি পুরুষটা সব শুনেছে। সব শুনে মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে। এবং এই শান্তরূপী পুরুষটা ঘন্টা 3 আগে কি কাণ্ডটাই না ঘটিয়ে এসেছে। ঘন্টা 3 আগের ঘটনা। গত পর্বের শেষাংশ থেকে এর সূচনা। কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ উফ, দারুণ দুটি চোখ। চোখেও যেন অগ্নি বর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাত মস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা বাক্যই উচ্চারণ করলো, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি শুট করে বসলো তার বুক বরাবর। যদিও টার্গেট বুঝে দ্রুততার সাথে সাথে পড়েছিল মাটিতে। পরপরই উঠে দাঁড়িয়ে মেয়েটা আর পায়নি। এদিক ওদিক খুঁজতে গিয়ে শুনতে পায় কারো ফিসফিসানি শব্দ। সেই শব্দ অনুসরণ করে একটু এগোতেই হাতের ঘড়িটা রেড অ্যালার্ট দিয়ে থাকলো অনবরত। অর্থাৎ এখানে সেভ নয় সে। এটা দেখেও হাসলো। ছোট থেকে বড় হয়েছে রিস্ক নিতে নিতে। জীবন নিয়ে বাজি ধরতে তার ভালোই লাগে। মোদ্দা কথা, মাফিয়া কিং তো এমনই। সামান্য একটা রেড অ্যালার্টে যদি পিছিয়ে যায় তাহলে কি ভালো দেখায়? না, মোটেও না। তাছাড়া কাপুরুষরা পালায়। একথা ভেবে সে ক্রুদ্ধ হেসে পেছনে সরতে কারো উপস্থিতি টের পেল। চট করে পেছনে ঘুরে পিস্তল তাক করতেই দূর হতে জ্বলন্ত অগ্নিশিখা ধীরে ধীরে স্পষ্ট হলো সোয়াইপ শুদ্ধের শক্তপোক্ত শারীরিক অভয়। তার থেকে 5 হাত দূরত্বে দারুণ এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ছেলেটি। তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। ছেলে হয়েও সে বলতে বাধ্য,
এই সাইনস্টিনের অ্যাটিটিউডের হাই লেভেলই তার পার্সোনালিটির পরিচয় দেয়। বডি ফিটনেস দেখতে যেমন, তেমনি ধারালো তার ধূর্ততা। নয়তো এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হওয়ার কথা না। শুদ্ধ আজ সরাসরি দেখলো মাফিয়া কিং এর সুদর্শন রূপ। ইয়াসিরের নীলাভ চোখ আর ফেস বলে দিচ্ছে দেশি বিদেশি মিলেই তার মুখাবয়। অদ্ভুত রকমের সুন্দর দুটি চোখ, ডান চোখের পাঁচটায় কাটা দাগ, নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা। বয়সটা সম্ভবত 35 থেকে 38-এর কাছাকাছি। এ হচ্ছে মাফিয়া কিং ইয়াসিন খান। এতদিন ছবি কিংবা ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফিচেল হাসলো ইয়াসির। শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাকই হয়েছে, তবে বিস্ময় ভাবটা চট করে লুকিয়ে ফেললো। শত্রুকে দুর্বলতা দেখাতে নেই। যখনই মুখোমুখি দাঁড়িয়েছে, হাই প্রায় সমানে সমান, মুখে রা শব্দ নেই কারো, তবে তার চোখে ভয়াল শিকারী চাহনি। সেই চাহনি যেন ধ্বংস অনিবার্য। তাদের দেখে মনে হচ্ছে একজন ভয়ানক হাপিয়ার তা তো আরেকজন আকুইলা ক্রিস্টায়াস্টোস, দুজনই শক্তিশালী শিকারী। শুদ্ধ ইয়াসিরের দিকে তাকিয়ে একটা কাঠের গুড়ির ওপর পা তুলে রাজকীয় ভঙ্গিমায় বসলো। বসার ভঙ্গিমাও ছিল চমৎকার। তার দৃষ্টি নিবদ্ধ এখনো ইয়াসিরের দিকে। তাকে বসতে দেখে ইয়াসিরও বুঝে নিল কিছু বলতে চায় শুদ্ধ, কি বলে শোনা দরকার। তাই সেও এক পায়ের উপর পা তুলে বসলো মরা গাছের গুড়ির ওপর। তারপর হাতে থাকা পিস্তল নিয়ে ঘাড়ের কাছটায় চুলকাতে চুলকাতে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমি। কাজের কথায় আসা যাক। যাক। FGSL নামে যেই ফর্মুলা তুমি তৈরি করেছো ওইটা আমার চাই। ফর্মুলার কথা শুনে শুদ্ধ অদ্ভুত কায়দায় এক ভুরু বাঁকিয়ে বলল, তারপর? ওটা আমার চাই, ওটা আমার লাগবে। এটুকুই? এইটুকুই যে নয় সেটা বুঝতে এখনো বাকি আছে নাকি চৌধুরী? এখন আমার মুখেই শুনতে চাচ্ছিস যখন বলছিস শোন, তোর বাড়ির সবচেয়ে আদরে ফুলটা আমার চাই। চাই মানে চাইই চাই। ফুল দে, পাক্কা প্রমিস। দেশ ছেড়ে চলে যাব, আর জ্বালাবো না তোদের, খুব যত্নে রাখবো ভাই, দিয়ে দে। ফুলে যেমন সৌরভ আছে তেমনি কাঁটাও আছে, সেটা জানিস? সেই কাটা কে, তুই বুঝি? ধরে নে তাই। এ কথা শুনে ইয়াসির হো হো করে হেসে উঠল, কিন্তু হাসতে হাসতে কোথা থেকে একটা গুলি এসে বিঁধল তার বাম পায়ে। গুলি ক্যাত করে গেঁথে গেছে মাংসে। গুলি এলো কোথা থেকে, কে করলো? ইয়াসির উত্তেজিত হলো না, সেভাবেই বসে রইল। শুদ্ধ ফিচেল হাসলো, তারপর কণ্ঠে অবাধ কঠোরতা ঢেলে জোর গলায় বলল, ওটা আমার সঞ্জীবনী ফুল। আমার ওই অমৃত ফুল যেমন প্রাণ দেয় তেমনি প্রাণ নেয়ও, এবং সেই ফুল রক্ষা করে বিষধর সাপ। সেসব কাল কেউটে সাপের বিষ হজম করতে পারবি না তুই, বরং মেপে গুনেও শেষ করতে পারবি না। ঠিক কতটা সাপ ছড়িয়ে ছিটে আছে শুধু একটা ফুলের পেছনে। তোকে আমি বারবার ওয়ার্নিং দেব না। ধরে নে এটি ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। এর চেয়ে বেটার হয় বিদেশি মাল বিদেশে ফিরে যা। দেশটা কি তোর বাপের কেনা? না, তোর বাপের কেনা, তবুও থাকতে পারবি না। শুদ্ধের কথা শুনে ইয়াসির বিজ্ঞের মতো মাথা নাড়ালো। তারপর আজাইরা পেঁচাল বাদ দিয়ে বলল, কোথায় যেন শুনেছিলাম অন্যের জিনিস কেড়ে নেওয়ার মজা অমৃতের সমান। অভিজ্ঞতা আছে নাকি? না, ওসব ছোট লোকই কারবার। ছোট লোকদের মাঝে এসব দেখা যায়, আর আমরা হলাম চৌধুরী, আমাদের সঙ্গে সেসব যায় না। তবে তোর সঙ্গে কিন্তু খুব চায়। একের পর এক অপমানজনিত কথা শুনে ইয়াসিরের মুখ থমথমে হলো। ইচ্ছে করলো এখনই একটা বুলের শুদ্ধের বুকে গেঁথে দিতে, কিন্তু তাতে খেলা শেষ হবে। এই সহজে জিতে গেলে খেলার মাঝে মজা আসে না। তাই সে গা ঝাড়া দিয়ে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাংলার আকাশে বাতাসে প্রেমে প্রেমে গন্ধ ছড়াছড়ি, প্রেমের নেশালু সুগন্ধ। আমার লোভী মনটাও যে এবার শীতল হতে চাইছে। শীতলের শীতলতা সর্বাঙ্গে মাখতে ইচ্ছে করছে। লোভে পাপ। চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ গ্রহণ করতেও তো যোগ্যতা লাগে। এ যোগ্যতা আছে নাকি তোর? সোয়াইপ, মুখ সামলে বস। হাত ফসকে গেলে শেষ নিঃশ্বাস এখানেই ছাড়তে হবে। সরি, বিন্দুমাত্র ভয় পেলাম না। এবার অন্য কিছু ট্রাই করে দেখি। শুদ্ধের কণ্ঠে ব্যঙ্গাতুর সুর স্পষ্ট। শীতলের কিডন্যাপিং এর পর থেকে শুদ্ধর কাজ ছিল পাতাল কুড়ে হলেও ইয়াসিরকে খুঁজে বের করা।
সে তাই করেছে। মাঝের দিনগুলিতে স্থির হতে পারেনি, শান্তিতে একদণ্ড ঘুমোতে পারেনি। বারবার মনে হয়েছে চৌধুরী বাড়ির মেয়েদের দিকে হাত বাড়িয়েছে কেউ। এত বড় কলিজা, এত দুঃসাহস! সেই ব্যক্তিকে তার মুখোমুখি চায়। পাওয়ার পর কি করবে ওটা পরের হিসাব, তবে চায়। সে কথায় নয় কাজে বিশ্বাসী। গোপনে সারা ওর মুদ্রা দোষও বটে। ঠিক এই স্বভাবের কারণে গোপনে ইয়াসিরকে খুঁজে বের করতে ফেলেছে সে। স্কাই ড্রাইভিং ছিল ছুতো মাত্র, সেখানে মূলত গিয়েছিল ইয়াসিরের খোঁজ পেতে। পার্সোনাল জেট ভাড়া করেছিল ইয়াসিরের জেট ফল করতে। আর এসব করতে গিয়ে বেরিয়ে এসেছে রাশিয়ান সাইনিস্টিস্ট মিখাইল ইগোরের নাম। ইগনের সাথে শুদ্ধের সম্পর্ক বরাবরই তিক্ত, কারণ ইগর প্রচণ্ড অহংকারী ও সুবিধাবাদী। তাছাড়া সে মুসলিমদের দেখতে পারে না এবং 60 ঊর্ধ্ব বয়সী ইগর নিজেকে সর্বদা সর্বোত্তম ভাবে। অন্যের শ্রম মেধা তার কাছে হেয়। এবং বলা বাহুল্য, ইগর হায়ার করেছে এই মাফিয়া কিং ইয়াসির খানকে। কেন করেছে? কারণ শুদ্ধ মাস 6 আগে ইগরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোটি টাকার অফার পাওয়ার পরও তার তৈরি করা একটা ফর্মুলা ইগরকে দেয়নি। এটা মূলত তার রাগ। দ্রুত লোকটি নিজেকে আড়ালে রেখে বাংলাদেশেও এসেছিল। হাত মিলিয়েছিল সায়নের চরম শত্রু আবু সিদ্দিকের কাছে। আর সিদ্দিকের মাধ্যমেই ইয়াসিরকে টোপ হিসেবে ব্যবহার করেছে। কিন্তু সিদ্দিক আর ইগর হয়তো জানে না ইয়াসিরও আরেক চিজ। তাদের থেকে লক্ষ কোটি টাকা হাতাতে দুজনকে নিয়ে আরেকটা কড়া দান সাজিয়েছে। যে দানে ইয়াসির হয়তো ভেবেছে একাই বাজিমাত করবে, কিন্তু ও হয়তো ভুলে গেছে বাপেরও বাপ থাকে। কিছুক্ষণ চুপ থেকে ইয়াসির উঠে দাঁড়ালো। পা থেকে এখনো রক্ত ঝরছে দেখে রুমাল বের করলো। তারপর পা বাঁধতে বাঁধতে হাসতে হাসতে বলল, ইয়াসিনের নজর পড়েছে অথচ সে জিনিস পায়নি, এমনটা কখনো হয়নি। তবে তোর ফুল কবে তুলবো জানি না, তবে ওয়াদা করছি তুলবই। এ কথা বলতে না বলতে ক্ষিপ্ত গতিতে একটা ঘুষি এসে পড়লো তার নাক বরাবর। শুদ্ধ থামলো না। পরপর দুটো দানবীয় ঘুষি মারতেই ইয়াসির পাল্টা আক্রমণ করতে উদ্যত হলো। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো সায়ন। ছোট ভাইকে মারতে দেখে চেঁচিয়ে উঠল, এই হারামজাদা, স্যার আমার ভাইকে। স্যার, আমার ভাইয়ের গায়ে একটা টোকা পড়লে তোর নতুন করে খাতনা করাবো শালা। ইয়াসির শুনলো তবে থামলো না। সেও একটা ঘুষি মেরে দিয়ে বলল, সরি ব্রো, দুম করে মেরে দিয়েছি, আর একটু আগে বলবেন না? আর আপনার ভাইটা যা দুষ্টু, একটা কথাও শোনে না। তাছাড়া আমাদের ফুল ভাগাভাগি হচ্ছে, আপনি এর মধ্যে আসবেন না। হ্যাঁ রে শুদ্ধ, মাসির ছেলে মামাতো ভাই কি কয় এসব? হেই চ্যাংরা, এই চিনোস আমারে? একেবারে খাইলামও। আমি ছেলে হয়ে ছেলে খেতে পারি না, রুচিতে বাদে। এ কথা শুনে শুদ্ধ ও সায়ন দুই ভাই একে অপরের দিকে তাকালো। সায়ন এগিয়ে গিয়ে ইয়াসিরের শার্টের কলার ঠিকঠাক করে বলল, ওভার স্মার্ট সেজন্য ব্রো। খাওয়া খাওয়ার ব্যাপারে আমি কিন্তু কম যাই না। যাও এবার রাস্তা মাপো, নয়তো এমন দুচুন দেব মুখ কুচকে আউজ করার সময় পাবে না। এ কথা বলতে না বলতে সেখানে কালো পোশাকধারী অনেকগুলো ছেলে এসে হাজির হলো। এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে। বুঝতে বাকি রইল না তারা ইয়াসিরের লোক। তবে তাদের দেখে শুদ্ধ ও সায়ন ভয় পাওয়া তো দূর, কপালও কুচকালো না। ছেলেগুলো শুদ্ধ ও সায়নের দিকে এগোতেই পরপর একই সাথে 5টা অদৃশ্য গুলি এসে বিঁধল ফাঁকা বাটিতে। ভয় পিছিয়ে গেল তারা। বুঝলো কেউ আড়ালে আছে। তবে ইয়াসির ইশারায় ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল, শ্বশুরবাড়ির লোকেদের অসম্মান করতে নেই, বউ গোস্তা করে। পিস্তল নামা। শীতলকে বউ বলায় রাগে শুদ্ধর মাথা চিরচির করে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, সময় ভিক্ষা দিলাম, কলিজার হেফাজত কর, নয়তো তোর কলিজা খানা ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেবে এবার। আই সোয়ার, জাস্ট ইঞ্চি ইঞ্চি। এরপরই সেখানে গোলাগুলি শুরু হয়। কে মারলো আর কে বাঁচলো দেখার সময় নেই তাদের। ইয়াসিরকে আহত করে ফিরে আসে দুই ভাই। তারপর 12তলা বিল্ডিং এর ছাদে বসে কিছু ব্যাপারে আলোচনা করে। কথার মাঝখানে সায়ন হঠাৎ থেমে যায়। তারপর থেমে থেমে বলে, আমার মনে হয় শীতলের হাতে পিস্তল তুলে দেওয়ার সময় এসে গেছে।
সায়নের কথা শুনে ছাদের রেলিংয়ের উপর 2 পা ঝুলিয়ে বসলো শুদ্ধ। এখান থেকে পড়লেই কেল্লাফতে। আমাবস্যার রাত হলে বাতাস বইছে, বাতাসে উঠছে মাথার চুল। ভাইয়ের দেখা দেখি বসলো সায়নও, দুজনের হাতে বিয়ারের বোতল। মুখ থমথমে। কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ জবাব দিল, তোমার বোন বড্ড নাজুক, পিস্তলের ভরসা অত দূর, পিস্তল দেখলেই জ্ঞান হারাবে। ইয়াসির শালা যেভাবে পিছনে লেগেছে, ওর এবার পাকাপোক্ত সেফটি প্রয়োজন। আমরা যতই ওর নজর রাখি, নিজের সেফটি নিজের কাছে। দেখিস না, এত কড়াকড়ি নজরদারির পরেও পুনরায় আক্রমণ করে বসলো বাস্টারটা। ভাবতে পারছিস অ্যাসিডের সিটে ফুটো শীতলের মুখে পড়লে কি হতো? কি আর হতো, এই ব্লাডি বেজটার শরীরে 313 রকমের জীবাণু পুশ করে বসে বসে মজা দেখতাম। ভাইয়ের কথা শুনে সায়ন নীরবে মাথা দুলিয়ে মুচকি হাসলো। আজকে হাসপাতালে রুবাব না থাকলে সাম্য, সৃজন, সিরাতের সাথে শীতলকেও হাসপাতালে অ্যাডমিট করতে হতো। কারণ হাসপাতালেও ছদ্মবেশে কেউ একজন এসে শীতলের মুখে অ্যাসিড ছুটতে চেয়েছিল। যে ব্যক্তি ছুটতে চেয়েছিল সে ধরাও খেয়েছে। আজম এতক্ষণ বোধ হয় যত্ন আত্মি করছে, তার হিসাব আগামীকাল করা হবে। সায়ন আপাতত হাসি সামলে গম্ভীর কণ্ঠে বলল, কেউ নাকি আমার বোনকে ভালোবাসে না, ভালোবাসবেও না। তবে এত দরদ আসে কোথা থেকে? বাসি না তো, আর বাসলেই বাকি। তোমার বোন ভালোবাসে বলছে, ভালোবাসে পিষিয়ে গলে খাওয়ালেও বুঝবে না কিছু। পাগলিটা তোকে চোখে হারায়, কিন্তু নিজের অনুভূতি বুঝতে পারে না। কথা বলো ওর সাথে। আর বাপ কি করবি? কিসের কথা বলছো? সেফটির ব্যাপারে? হুম, পৃথিবী অতি সুন্দর কেন জানো? কারণ পৃথিবীতে অতি চালাকের সাথে সাথে বোকাদেরও বসবাস। বোকারা আছে বলেই ভালোবাসার অস্তিত্ব এখনও টিকে আছে। খেয়াল করে দেখবে, চালাকরা কিছু ভালোবাসার মাঝেও ফায়দা খোঁজে, আর বোকারা কষ্ট পাবে জেনেও নিঃস্বার্থভাবে ভালোবাসে। কি পরিস্থিতি? স্বর্ণ ইন্টেলিজেন্ট, আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা আমিও জানি, আর তুমিও জানো। মূলত এই কারণে ওর হাতে পিস্তল তুলে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু শীতল বোকা, আবেগী, মাথামোটা, ধীরে সুস্থে হাজারবার ভেবে ভুল সিদ্ধান্ত নেওয়া ওর বদভ্যাস। মাঝে মাঝে ওর দুষ্ট বুদ্ধিতে ওই ধরা খায়। দেখো না, তাকে যদি পিস্তল দিয়ে সেটা লুকিয়ে রাখতে বলো, দেখবে কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়বে। তাই ওকে নিয়ে এসব চিন্তা করা যাবে না। ও যেমন আছে তেমনই থাকুক, বরং এসব জানলে ভয় পাবে। সেই ভয়ই কেড়ে নেবে তার ডানা ঝাপটে মুক্ত মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর সুখ। এর চেয়ে সে তার মতোই থাকুক। আমি আছি তো, ভরসা রাখো আমার উপর। কথা দিচ্ছে, আমি জীবিত থাকতে তোমার বোনের উপর ফুলের টোকাও পড়তে দেব না। শুদ্ধের কথাগুলো সায়নও গভীরভাবে ভাবল। শুদ্ধ কথাগুলো ভুল বলেনি। অতঃপর 2 ভাই আরও কিছু ব্যাপারে আলোচনা করলো। আধা ঘন্টা পর সেখানে আরও কয়েকজন হাজির হলো। তাদের নিয়ে একটা মিটিং হলো। টানা 1.5 ঘন্টা সেই মিটিং শেষ করে সায়ন গেল বাড়ির দিকে, আর শুদ্ধ হাসপাতালে। সময় যেন বহমান স্রোত, সে আপন মনে বইতে থাকে নিজস্ব গতিতে। আমাদের জীবনে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থির নয়। সুখের পরেই যেমন দুঃখের আগমন, তেমনি দুঃখের পরপরই সুখ এসে ভুলিয়ে দেয় কিছু কষ্ট, কিছু ব্যথা। এদিকে দেখতে দেখতে কেটে গেছে প্রায় দুটো সপ্তাহ। সাম্য, সৃজন, সিরাত আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি এসেছে। চিকিৎসা এখনো চলমান তাদের। আরও সপ্তাহখানেক ওদের হাসপাতালে থাকার কথা থাকলেও বাচ্চা দুটো বাড়ি আসার জন্য কেঁদে কেটে হয়রান। ঘুরে ফিরে একই কথা, হাসপাতালে ভালো লাগে না। শুদ্ধ, সায়ন, রুবাব, শখ, স্বর্ণ, শীতল যে যেমন ভাবে পারে তাদের সময় দেয়, হাসাতে চায়। কিন্তু ওরা একসাথে কান্না জুড়ে আবদার করে, বাড়ি চলো, বাড়ি চলো। এই জায়গায় ভালো লাগে না। পরে 2জন নার্সকে তাদের দেখভালের জন্য আনা হয়েছে। রিপোর্টে এসেছে সিরাতের মেরুদণ্ডের হাড় না ভাঙলেও ফাটল ধরেছে। বড্ড ভুগতে হবে ওনাকে। এখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না, প্রচন্ড ব্যথা করে। ডাক্তারও জানিয়েছেন শারীরিক ক্ষত সারলেও এই সমস্যা দীর্ঘদিন থাকবে। সব মিলিয়ে কটা দিন চৌধুরী নিবাস যেন নেতিয়ে পড়েছিল। সুখ হারিয়ে গিয়েছিল যেন বাড়িটা থেকে। আজ গোটা 14 দিনের মাথায় বাড়িটি আবার গম গম করছে। কথার হাট বসেছে, হাসি খুনসুটি বাড়ি মেতে উঠেছে। বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছে সকলের আনন্দ মেলা। সব সদস্য উপস্থিত। কোনো একটা কারণে হাসছে সবাই। শারাফাত চৌধুরী তাকিয়ে তাকিয়ে দেখছে সবার হাসি খুশি মুখ। এতগুলো দিন যেন শ্বাস নিতেও কষ্ট হতো ওনার। হবে নাই বা কেন? এই বাড়ির বাচ্চাগুলোই তো বাড়ির প্রাণ। তারা কেউ অসুস্থ থাকলে ভালো থাকা যায় নাকি? আজকে 15 রমজান, অথচ এতগুলো দিনে সবাই মিলে একসাথে ইফতার করতে পারেনি। তাই আজ বাড়িতে চলছে ইফতার পার্টি।
সব কাজ হাতে হাতে করছে সবাই। সিরাত হুইল চেয়ারে বসে আছে। রোজ প্রতিবেলায় অনেকগুলো মেডিসিন নিতে হয়, যার ফলে রোজা রাখতে পারে না। এই নিয়ে আফসোসের শেষ নেই ওনার। সিতারা সিমিত দুই যা কত কিছু বলে বোঝায়, মানসিক সাপোর্ট দেয়। যাদের সাপোর্ট পেয়ে ওনার বাপের বাড়িতেও যায়নি উনি, কারণ উনি খুব ভালো করে জানেন এখানে ওনার বিন্দু পরিমাণ অযত্ন হবে না, বরং এই বাড়ি ছেলে গেলে আলো অসুস্থ হয়ে পড়বেন। বিয়ের আগে ভাবতেন বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই, কিন্তু এখন ভাবেন নিজের সংসার ছাড়া শান্তি বুঝি আর কোথাও মিলবে না। এখানে শান্তি, এখানেই সব স্বস্তি। শুদ্ধ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল, এসে দেখে তার রুমের দরজা হাট করে খোলা। ভেতরে কে গেছে বুঝতে বাকি নেই তার। পুরনো সে পার্স আবার দেওয়াতে শীতলের অত্যাচার আবার বেড়ে গেছে। কদিন পার্সে কাজ না করায় কাঁদো কাঁদো মুখে দরজা থেকে ঘুরে যেত। এখন পার্সে কাজ করছে দেখে এখন সোজা রুমে ঢুকে পড়ে। 2 দিন ইগনোর করেছিল দেখে এতিমের মতো মুখ করে তাকাতো। এটা ওটা ছুতোয় কথা বলতে আসতো। 4 দিন আগে রাতে বাসায় ফিরতেই দেখে তারই রুমের দরজার কাছে বসে আছে। সরতে বলতেই কান ধরে কেটে কেটে বলেছিল সরি। সে জবাব না দিলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা স্বরে বলেছিল, সরি বলছি তো নাকি, আর কতবার বলবো? কেউ আমার উপর রেগে থাকলে আমার খুব কষ্ট হয়। এভাবে সরি বললে কি আর রাগ করে থাকা যায়, নাকি রাগের অভিনয় চালানো যায়? অজ্ঞতা থমথমে মুখে বলেছিল সে মাফ করে দিয়েছে, তবে এই শেষবার। অথচ মাপ চাওয়ার খুশিতে সে পূর্বে আবারও বাতরামি শুরু করেছে। যখন তখন রুমে আসা, রুমের জিনিসপত্র ঘাটাঘাটি করা, কিছু মুখে বললে মুখ ভাঙানো, খেতে বসে তার ভাগের খাবারের ভাগ বসানো, কফি এনে দিতে বললে আড়ালে গিয়ে এটো করে দেওয়া। এভাবেই দিন কাটছে। এখন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে, কারণ কিছুক্ষণ আগেও দেখেছে শখের ফোন নিয়ে অনলাইনে ঈদের ড্রেস দেখছে। হয়তো গতবারের মতো কোনো ড্রেস দেখিয়ে দাঁত বের করে বলবে, শুদ্ধ ভাই এই ড্রেসটা কিনে দেন না, এটা কিনে দিলে ঠিক পুতুলের মতো একটা বউ পাবেন। দাম কত? 9320 টাকা। একটা ড্রেসের দাম 9,000 টাকা? টাকা কি গাছের শুকনো পাতা যে চাইলেই পাওয়া যায়? দেন না শুদ্ধ ভাই। বলছি তো টাকা নাই। ওই যে ওই লকারের সেকেন্ড ড্রয়ারে অনেকগুলো নতুন টাকার বান্ডিল আছে, ওখান থেকে নিন। বলছি তো টাকা নাই। তুই আবার আমার লকার খুলেছিস? আমি লকার খুলিনি, রুমে এসে দেখি খোলা। উকি মেরে দেখি অনেক টাকা, নতুন করা টাকা দেখে টাকা না হাতালে কি পাপ হয়? তাই 5টা হাজারের নোট মেরে দিয়েছি। 5,000 নিয়ে আবার ড্রেস কেনার আবদার করছিস? বলে আছাড় মারার আগে চোখের সামনে থেকে যা বলছে। এ কথা শুনে ওই মুহূর্তে মন খারাপ করে চলে গেলেও পরে ড্রেসটা নিয়েই ছেড়েছে। আর রুমে যতই টাকা পড়ে থাক না কেন কখনো হাত দেয় না, বরং সেটা তুলে ঠিক জায়গায় রাখে, এবং সেও বুঝে তাকে রাগাতে পাজিটা এসব বলে। পুরনো কথার জেদ ঘটিয়ে শুদ্ধ রুমে ঢুকে দেখে শীতল 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে। একটা বালিশ ওর বুকের ওপর, ঠোঁটে মিটি মিটি হাসি। তাকে দেখা মাত্রই লাফ মেরে উঠে বসে হরবহর করে বলল, শুদ্ধ ভাই দারুণ একটা খবর আছে। শুদ্ধ ওর কথায় কোনো জবাব না দিয়ে ওয়াচ খুলে ওয়ালেটটা বের করে রাখলো। সে জানে কিছু না কিছু বললেই দারুণ খবরটা শীতল তাকেই বলবে। কখনো শীতলের চোখে মুখে আনন্দ ঝরে পড়ছে, কিছু একটা নিয়ে খুব খুশি বোধ হয়। তখন সত্যি সত্যি শীতল বলল, আবার কাছে উঠেছিলে? কই না তো। তাহলে কিভাবে বুঝলে বাসায় 2টো ছানা ফুটেছে? মাটিতে দাঁড়িয়েই দেখলাম। তোর বাপ কোন কোম্পানির ভিটামিন খাওয়াচ্ছে তোকে যে মাটিতে দাঁড়িয়ে উঁচু গাছের মগডালে সবকিছু দেখতে পাচ্ছিস? এই কথা শুনে শীতল মুখ ভোতা করে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ফ্রেশ হতে ওয়াশরুমে যাওয়ার আগে শীতল পুনরায় হাজির। ওর নাই আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, কিয়ারা ফোন করেছিল, ওর বাবা নাকি কোথা থেকে সাদা পেঁচার ছানা এনেছে, কি নাম রাখবে তাই জিজ্ঞেস করছিল। পেঁচাটা ছেলে নাকি মেয়ে? ছেলে। তাহলে তোর বাপের নামটা বলে দিতে। বলেছি। তোর বাপের নাম বলেছিস? না, পেঁচাটা দেখা মাত্রই কেন জানি আপনার কথা মনে পড়েছিল, তাই কিয়ারাকে বলেছি নাম রাখতে সোয়াইব শুদ্ধ। এ কথা বলে শীতল নিজেই খিলখিল করে হেসে এক ছুটে দৌড়ে পালালো, চোখের পলকেই শুদ্ধের নাগালের বাইরে। সে নয়তো চেলা কাঠের দর্শন পেতে হয়তো খুব ভালো করেই জানে সে। ওর কথা এবং দৌড়ে পালানো দেখে শুদ্ধ ভ্রু কুঁচকালো। তারপর বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। তখন বিকেল 5টা। এক ধরনের নরম ও কোমল আলো সেজেছে পশ্চিম আকাশ। ক্লান্ত হয়ে স্নান হয়ে এসেছে দিনের আলো। সূর্য নেমেছে পাটে।
পাখিরা ফিরেছে আপন গৃহে। পাড়ার মোড়ে মোড়ে বসেছে ছোট বড় ইফতারের দোকান। ক্রেতাদের ভিড়ে জমজমাট দোকানপাট। কোথাও কোথাও কোরআন তেলাওয়াত, গজল, ওয়াজ বাজছে। কোথাও বা হরদমে চলছে ইফতার পার্টির আয়োজন। এসবকে পেছনে ফেলে দ্রুত পায়ে ছুটছে একদল ব্যস্ত পথযাত্রী। এদিকে চৌধুরী বাড়ির রান্নাঘরে তাড়াহুড়া লেগে গেছে গৃহিণীদের। দ্রুত হাতে কাজ সারছেন ওনারা। রাতের রান্না শেষে এখন ইফতার সাজাতে লেগে পড়েছেন দুই জা। দুপুর থেকে এক টানা সিতারা সিমেন এক হাতে সামাল দিচ্ছেন সব কাজ। সিরাত বসে আছে রান্নাঘর থেকে একটু দূরে। মুখটা বড্ড বেজার। ঝটপট কাজ করা মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, অথচ অসুস্থতা ওনাকে বসে থাকতে বাধ্য করছে। খুব খারাপ লাগা কাজ করছে যাদের ঘাড়মাক্ত মুখ দেখে। তবুও উনি বলেছেন বসে বসে কিছু কাজ ওনাকে দিতে। এ কথা শোনা মাত্র সিরাত খ্যাচ করে উঠল। এখানে থাকলে চুপ করে বসে থাক, নয়তো খুন্তির বাড়ি একটাও বাইরে পড়বে না। বড় জায়ের কথা শুনে ফিক করে হেসে ফেলে সিরাত। হাসে সিমিনও। সিতারা ভ্রু কুচকে যাদের দেখে বেগুনি ভাজতে আরম্ভ করেন। সিমিন দুপুরের দিকে ফালুদার জন্য সাবুদানা রান্না করে ফ্রিজে রেখেছিলেন। এখন তা বের করে ফলমূল কেটে গুছিয়ে রাখলেন। নানান রকমের জিনিস দিয়ে চমৎকার করে ডেকোরেশন করে শীতল। সে আবার এসব কাজ ভালোই পারে, কিন্তু এই নিয়ে 3 বার মেয়েটাকে ডাকার পরও সারা শব্দ নেই। তিনি বিরক্ত হয়ে আরেকবার হাঁক ছেড়ে থাকলেন। শীতল, এই শীতল, এবার গেলে মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। ছোট জায়ের ডাকাডাকি শুনে সিরাত জবাব দিলেন, মেয়েটা রোজা আছে, থাক না, একটু রেস্ট করুক। এত বড় ধিঙ্গি মেয়ে ফলগুলো তো কাটতে পারে। সব কথা বলে দিতে হবে, একটা কথা যদি শোনে। এ কথা শুনে সিতারা আঁচলে মুখ মুছে শরবতে চিনি গুলাতে গুলাতে বললেন, মেয়েটার শরীরটা বোধহয় ভালো না, পাখির দানা খেয়ে রোজা আছে, সেই দিন রক্ত দিল। থাক, ওকে এই গরমে আর ডাকিস না ছোট। দুই জায়ের কথা শুনে সিমেনের রাগে গজরাতে গজরাতে এটো থালা বাসন ধুতে ধুতে বললেন, তোমাদের আদরে আদরে ও আরো বাদর হচ্ছে। ওর বয়সী সাদিকাকে দেখো কি সুন্দর সংসার করে খাচ্ছে, অথচ এর গড়িমসি করতে করতে বছর যায়। ভালো কথা বললেও যদি শুনতো। শুনবি না তো, শুনিস না। শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির খোঁচা খেতে খেতে নাকের জল চোখের জল এক হবে, তখন আমার কথা মনে পড়বে। তখন রুবাব এসে জবাব দিল, যে বাড়িতে আমার বোনকে কাজ করে খেতে হবে সে বাড়িতে বিয়েই দিব না। আমার বোন আমাদের রাজকুমারীকে যে যত্নে রাখতে পারবে আমরা তার হাতেই আমার বোনকে তুলে দিব। কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আয় বাবা। শ্বশুরবাড়ি গেলে রাজকুমারী যতই আদরের হোক, সেই আদর আর শ্বশুরবাড়িতে থাকে না। এজন্য বলছি, বোনের ভালো চাইলে কাজ শেখা। রুবাব হাসলো। তারপর সীতাকে বলল, শীতলকে শিখিয়ে পড়িয়ে নাও বড় মামি। ও ছোট মানুষ, ওকে আর কি কাজ শেখাবো? বড় হোক, একদিন সবই শিখে যাবে। তখন দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নামলো শীতল। দুপুরে গোসল সেরে একটুখানি শুয়েছিল। কখন চোখ লেগে গেছে খেয়ালই করেনি। মায়ের ডাক শুনছিল, তবে তখন আরামের ঘুম হারাম করে উঠতে ইচ্ছা করছিল না। আরামে আরামে ঘুমিয়ে বিকেলও কাবার করে ফেলেছে। মেয়েটাকে এভাবে দরমরি করে দৌড়াতে নামতে দেখে সিমিন মুখ ফিরিয়ে নিলেন। এমন ভাব করলেন যেন খুব রেগে আছেন। তখন শীতল ওনায় আঙুল পেঁচাতে পেঁচাতে আমতা আমতা করে বলল, ডেকেছিলে আম্মু? কেন? আমরা এখানে শুয়ে আছি, তুইও এসে শুয়ে পড়। সিমেনের কথা শুনে শীতল ভ্যাবাচাকা খেয়ে গেল। বুঝলো মাকে রাগিয়ে দিয়েছে। তাই মায়ের রাগ ভাঙাতে এগিয়ে আসতেই দেখতে পেল কাটা ফলমূল এবং তার পাশে ফালুদার কাপ। বুঝলো এ কাজ তাকেই করতে হবে। তাই সে কথা না বাড়িয়ে প্রতিটা সদস্যের জন্য ফালুদা রেডি করার কাজে লেগে পড়ল। রান্নাঘরে স্পেস কম। মায়েরা অন্য কাজকর্ম করছে দেখে সে সব সামগ্রী নিয়ে রান্নাঘরের সামনে বসলো। তারপর সে বাদাম কুচি, ত্রুটি ফুটি, চকলেট, স্পিকলস, রোজ সিরাপ, স্ট্রবেরি সিরাপ, ম্যাঙ্গো বা ভ্যানিলা আইসক্রিম, হুইপড ক্রিম, কালারফুল ফলের কুচি, চকলেট সস বা ক্যারামেল সস দিয়ে মন মতো করে সাজালো। রুবাব শীতলের বা পাশে বসে চুপ করে দেখছিল। সে বুঝে পায় না সাজানো গোছানোর ব্যাপারে মেয়েরা এত এক্সপার্ট কেন। এই যে ফালুদার কাপ এত সুন্দর করে সাজালো শীতল, কত কি যে দিল সেগুলোর নাম বলতে পারবে না শিওর। তাছাড়া যাবে তো ওই পেটেই, তাহলে এত কাহিনী করার কি আছে।
সবগুলো একসাথে বড় একটা বলে নিয়ে ঝালমুড়ির মতো সব আইটেম একসাথে দিয়ে নাড়া দিয়ে কপাকপ গিলে নিলেই হয়। অযথা টাইম ওয়েস্ট করার দরকার আছে? মানে মেয়েটা পারেও বটে। শীতল সেগুলো সাজিয়ে ফ্রিজে তুলে হাত ধুয়ে বের হতেই সিতারা বললেন, উমা, ফোনটা শুদ্ধকে একটু দিয়ায় না। আচ্ছা। শোন, আসার সময় কয়েকটা লেবু তুলে আনিস। আচ্ছা। এই কথা বলে রান্নাঘর পেরিয়ে বাইরে এসে পিলারের পাশে দাঁড়িয়ে গেল। শুদ্ধের ফোনে লক খুলতে চেষ্টা করলো, কিন্তু হলো না। তাই বিড়বিড় করে বকতে বকতে বাগানে গেল। বাগানে কেউ নেই, তাই গেল বাড়ির পেছনের দিকে পুকুর পাড়ে। তাদের পুকুর পাড়টা শান বাঁধানো, অনেক জাতের মাছ ছাড়া বিধায় কেউ গোসল করে না। বাইরের লোক এসে মাছ মেরে দিয়ে যায়। এদিকটাই নির্জন, তাই খুব একটা আসা হয় না। তবে শুদ্ধকে মাঝে মাঝে দেখা যায়। সে এখানে এসে দাঁড়িয়ে থাকে প্রায় সময়। এই যেমন এখনো দুই পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাতাসে উড়ছে তার কপালের উপর পরে থাকা অবাধ্য চুল। পরনে সাদা টি শার্ট, ট্রাউজার। সে পেছন থেকে চুপি চুপি এসে ভাও করার আগেই শুদ্ধ বলল, এখানে কে? ফোন দিতে এসেছি। শুদ্ধ হাত বাড়ালো। শীতল ফোন এগিয়ে দিয়ে শুদ্ধর পাশাপাশি দাঁড়ালো। সে শুদ্ধের বুক বরাবর। হঠাৎ ধমকা বাতাসে শীতলের চুল এলোমেলো হয়ে গেল। উড়ন্ত চুলের ঝাপটা লাগলো শুদ্ধের চোখে মুখে। ব্যাপারটা খেয়াল করে ধমক খাওয়ার আগে শীতল চোখ গুছিয়ে হাত খোপা করে নিল। সাফওয়ান চৌধুরী রাজহাঁসের মাংস ভীষণ পছন্দ। উনি মাঝে মধ্যেই রাজহাঁস কিনে আনেন। কিছুদিন আগে খাবেন বলে এনেছিলেন, কিন্তু সাম্য সিজনের অ্যাক্সিডেন্টের জন্য খাওয়া হয়ে ওঠেনি। ফলস্বরূপ রাজহাঁস দুটো দিনের বেশিরভাগ সময় পুকুরে ভেসে বেড়ায়। সন্ধ্যার পর দারোয়ান কাকা ওদের গ্যারেজে রাখে। শীতলের হঠাৎ নজর গেল ভেসে বেড়ানো হাঁসগুলোর দিকে। সে বলল, পুকুরে ভেসে বেড়ানো হাঁসগুলো কত সুখী, তাই না শুদ্ধ ভাই? ইস, আমিও যদি হাঁস হতাম। আফসোসের সুরে বলা শীতলের কথা শুনে পুকুরে তাকালো শুদ্ধ। হাঁস দুটোকে আপন মনে ঘুরে বেড়াতে দেখে সত্যি মনে হচ্ছে তারা ভীষণ সুখী। তারা পুকুরে ভাসতে ভাসতে ছোট ছোট মাছ পোকাও ধরে ধরে খাচ্ছে। কখনো নিজস্ব ডাকছে, পাশাপাশি ভাসছে। টলটলে শস্য জলে ধপধপে হাঁস দুটোকে দেখতে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। হঠাৎ পুরুষ হাঁসটি নারী হাঁসটিকে চেপে ধরে সঙ্গমে লিপ্ত হলো। যা ঘটলো সেটা ছিল অনাকাঙ্ক্ষিত। এ দৃশ্য দেখে মুহূর্তে টোটের হাসি এঁটে দাঁড়িয়ে দেখতে থাকা শীতলের হাসি মিলিয়ে গেল। বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফর্সা আদুলে গাল দুটো রাঙা হয়ে উঠল। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো। নারী হাঁসটি পালাতে গিয়ে পারলো না, আটকা পড়লো পুরুষ হাঁসটির নিচে। শুদ্ধ পাশে থাকায় সে আর তাকিয়ে থাকতে পারলো না। দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। কেন জানি হাত পা ভীষণ কাঁপছে। অসীম লজ্জায় চোখ তুলে তাকাতেও পারলো না পাশের মানুষটার দিকে। কত শখ করেই না হাঁস হতে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। একরাশ লজ্জায় এক ছুটে পালিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, না না, আমি হাঁস হতে চাই না, ছি ছি। এ কথা বলতে বলতে পালিয়ে গেল ঠিকই, তবে ভুলেও আর পিছু ফিরে তাকালো না। কিন্তু একবার তাকালে হয়তো দেখতে পেত তার বিশুদ্ধ পুরুষ নিচের ঠোঁট কামড়ে ধরে হাসছে। হাসছে তার চোখ জোড়াও। কি চমৎকার সেই হাসি! সেই হাসি নিদারুণভাবে স্বচ্ছ জলে ফুটে উঠেছে। শীতল চলে গেলে বুঝতে পেরে সে হাসতে হাসতে বলল, কে বলতে সরু লাচকলতা, এখনো লজ্জায় ডুবলে চলবে? সর্বনাশের চিপকরে যাওয়ার কথা তো স্মরণে রাখতে হবে। এই কথা বলে সে মিটিমিটি হাসতে হাসতে পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। আর শীতল দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকলো। মেয়েকে দৌড়ে আসতে দেখে সিমিন কটমট করে তাকিয়ে রইলেন। সব সময় ফিঙ্গে ডানার মতো এই মেয়ে ছুটে বেড়ায়। স্থিরতা বলতে কিচ্ছু যদি থাকে এর মধ্যে, এ নিয়েও সাবধান করেছেন। সাবধান করলেই বা কি, এ মেয়ে শুধরাবে না। তবে ভেবেও নিলেন অকারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি মুখ থুবড়ে পড়ে তাহলে তখন আরেক ঘা বসাবেন। শীতল লাজুক মুখে হাসতে হাসতে এসে দাঁড়াতেই মায়ের সামনে পড়ে থমকে দাঁড়িয়ে গেল। হাসি লুকানোর ব্যর্থ চেষ্টা করে মুখ ভোতা করে মনে মনে ভাবলো, কাজ করি না বলে আম্মু রেগে আছে। সমস্যা নেই, এখন কাজ করে সব তামা তামা করে ফেলবো। পরে কাজ করার উছিলায় নতুন জামার বায়না করব। এ কথা ভেবে চমৎকার করে হাসলো। তারপর ছোলা বাটি হাতে তুলে নিয়ে ডাইনিং টেবিলে রাখতে গেল। কিন্তু বিধিবা পা পশে পা আটকে ছোলার বাটি নিয়ে নিজে উপরে হলে পড়ল। সঙ্গে সঙ্গে কাচের বাটি ভেঙে ছোলা ছড়িয়ে গেল। শীতল মায়ের মার খাওয়ার ভয়ে তাড়াহুড়ো করে ওঠার আগে সিমেন দ্রুত এগিয়ে এলেন।
একটা কাজও করে না, কালে ভাদ্রে যা করে তাতেও অঘটন ঘটিয়ে বসে। ইফতারের সময় হয়ে গেল আর এখনই অঘটন ঘটাতে হলো। উনি রাগে ধুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল মায়ের দিকে। পর মুহূর্তে আরেকটা মারতে গিয়ে সেটা মেয়েটার ঠোঁটে লেগে ঠোঁট দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে এলো। এদিকে সীতারা দ্রুত সিমেন্টকে আটকে গেলে খেয়াল করলো শীতল কেমন করছে। কিলটা এমন ভাবে পিঠের উপর পড়েছে ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছে না। রুবাব আর সীতারা ব্যাপারটা খেয়াল করে দ্রুত বুকে আগলে নিলেন, মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন। এদিকে ইফতারের সময় হয়ে যাওয়ায় সারাফাত আর সাফওয়ান চৌধুরী নিচে এসে বসেছেন কেবল। সায়নও পার্টি অফিস থেকে ফিরে কেবল দরজা দিয়ে ঢুকেছে। সবাইকে রান্নাঘরের সামনে হুলস্থুল করতে দেখে সে দ্রুত পায়ে এগিয়ে গেল। নিচে বসে থাকা শীতল ভাঙা কাচের বাটি আর ছড়ানো ছিটানো ছোলা দেখে বুঝে নিল আসল ঘটনা। শীতলের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে দেখে দ্রুত ঘাট ঘুরিয়ে গেটের দিকে তাকালো। শুদ্ধকে বাগানের দিকটায় ফোনে কথা বলতে দেখে এলো। সে যদি দেখে তাহলে নির্ঘাত তুল কালাম বাঁধাবে। মনে মনে একথা ভেবে সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে শীতলের ঠোঁট চেপে ধরল। শীতল তখনও পিঠ বাঁকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তখন সায়ন তার ঠোঁটে রক্ত মুছতে মুছতে আদুরে সুরে বলল, দেখে শুনে হারবি না? ইস, কতখানি কেটে গেছে। এই কথা বলে ফের সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, এভাবে কেউ মারে? দেখো তো ঠোঁটটা কেটে কি অবস্থা হলো। বকবা মারবা ঠিক আছে, মারেরও তো সিস্টেম থাকা লাগে। এদিকে সিমিনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। মারটা এভাবে লাগবে উনি বুঝতে পারেননি। শীতল তখন রক্তমাখা ঠোঁট ফুলিয়ে মায়ের দিকে তাকালো। তার চোখে দিয়ে ঝরছে অঝোর অশ্রুধারা। অভিমানী চোখ জোড়া অভিমানে টইটুম্বুর। এদিকে চেঁচামেচি শুনে সারাফাত ও সাফওয়ান চৌধুরী ছুটে এলেন। সিমিন মেরেছে শুনে সারাফাত চৌধুরী থমথমে মুখে শীতলকে উঠিয়ে ড্রয়িং রুমের সোফায় বসালেন। যত্ন করে রক্ত মুছে দিলেন। ভাসুরকে দেখে সিমিন মাথার আঁচল টেনে মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়েছে। সীতারা এবার বকতে লাগলেন সিমিনকে। সিরা তো তাই। রুবাব সবার বকাবকি শুনে দীর্ঘশ্বাস ছেড়ে দেখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। সে ব্রুজোড়া কুচকে তাকিয়ে আছে শীতলের দিকে। সীতারার বকাবকি শুনে বুঝলো মেরেছে সিমিন, তাও আবার ছোলা ফেলে দেওয়ার জন্য। সে দাঁড়ালো না, বাইকের চাবিটা পকেটে পরে তখনই বেরিয়ে গেল। এদিকে ব্যস্ত থাকায় কেউ সেদিকে খেয়াল করলো না। ভাই বোনরা হাতে হাতে ইফতার টেবিলে সাজিয়ে ফেললো। শখ শীতলের ঠোঁটে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলে সে বাবাকে কল দিল। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ জানালো। শাহজাদ চৌধুরী থমথমে মুখে বললেন, আমি এবার ছুটিতে গিয়েই তোমাকে আমার কাছে নিয়ে চলে আসব। আর থাকতে হবে না ওখানে। আমার মেয়েকে শুধু ধরে ধরে মারবে আর বসে বসে দেখবো, তা হবে না। তাই যাব, থাকবো না আমি। কত কষ্ট করে সারাদিন রোজা ছিলাম, অথচ শেষ মুহূর্তে এসে মেরে রক্তারক্তি করে রোজাটাকে দুর্বল করে দিল। থাক, কেঁদো না মা। ইফতার করে ঔষধ খেয়ে নিলেই ব্যথা সেরে যাবে। সিমিনও অজু করতে যেতে যেতে শুনলো বাবা ও মেয়ের কথা। তবে চোখ তুলে তাকালেন না সেদিকে। তাকালে চোখের পানি লুকানো মুশকিল হয়ে যেত যে। তারপর সকলে একে একে ইফতার করতে করতে খেয়াল করলো শুদ্ধ নেই। কল দিলেও ধরলো না সে। হঠাৎ না বলে কোথায় গেল তাকে নিয়ে সবার মাঝে একটু চিন্তাও কাজ করছিল। তখন শুদ্ধ ফিরল। হাতে ইয়া বড় ব্যাগটা রেখে ওর মাকে হাতে ধরিয়ে দিল। ভারী বড় সড়ো ব্যাগটা ধরে সীতারা বললেন, এতে কি আছে বাপ? এত ভারী কেন ব্যাগটা? শুদ্ধ সে কথার জবাব দিল না। শখ আর স্বর্ণকে উদ্দেশ্য করে ভারী গলায় বলল, বাহারি রকমের যত যে ইফতার আছে সব সরা। শখ ভাইয়ের মুখের দিকে একবার তাকিয়ে তার মায়ের দিকে তাকালো। তাকে সরাতে না দেখে শুদ্ধ জোরে একটা ধমক দিল। সে এত জোরে ধমক দিয়ে শীতলও চমকে উঠছে। সে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে সামনের বিশুদ্ধ পুরুষটাকে। ভাইয়ের ধমক শুনে শখ এবার সাহস করে আমতা আমতা করে বলল, ইফতার করবো না ভাইয়া? কর, তবে শুধু ছোলা দিয়ে কর। ছেলের তেরামিতে সারাফাত চৌধুরী এবার প্রচন্ড বিরক্ত মুখে বললেন, এত কিছু থাকতে শুধু ছোলা দিয়ে ইফতার করবে কেন? বাবার কথায় শুদ্ধ সিমিনের দিকে একবার তাকিয়ে ঘুরে বাবার দিকে তাকালো। তারপর ঠান্ডা স্বরে বলল, সামান্য ছোলা নিয়ে যখন এত কাণ্ড ঘটে গেল, তার মানে বুঝতে হবে এই ছোলা মহামূল্যবান কিছু। একদিন ছোলা না খেলে মানুষ মারা যেতেও পারে। এই পাপ কি আর জেনে শুনে করা যায়? তাই ইফতার আজ ছোলা দিয়েই হবে।
কথা বলে নিজেই সব ছড়াতে গেলে সিতারা এসে ছেলেকে থামালেন। শুদ্ধের হাত থেকে সেসব কেড়ে টেবিলে রেখে ছেলেকে বসালেন চেয়ারে। তারপর পাশে দাঁড়িয়ে ওর মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললেন, ইচ্ছে করে মারিনি, অসাবধানতায় লেগে গেছে। ওকে ফাইন, তাহলে রক্তাক্ত হলো কেন? মা মেয়েকে পাষাণ করবে না। বারণ করলাম কখন? এর আগেও ছোট আম্মু নানান কারণে মেরেছে, কিছু বলেছি কখনো? কিন্তু মারেরও একটা সিস্টেম থাকা লাগে। আমিও তো কতবার মারি, রক্তাক্ত হয় কি? এতটা রক্ত ঝরেছে কখনো? ঠিক আছে, তোর বোনকে আর কেউ মারবে না এভাবে। শান্ত হ বাপ। শুদ্ধ শান্ত হলো না, বরং পুনরায় সিমিনের উদ্দেশ্যে বলল, আমাদের বাড়িতে সাম্য, সৃজন, শীতল এরা চঞ্চল, এই কথা তো কারো অজানা নয়। তারা ছোট থেকে দুরন্ত, তার মধ্যে এখন দুজন গুরুতর অসুস্থ। তাদের অসুস্থতা আমাদের বাড়িটাকে মেইয়ে দিয়েছে। আগের মতো বাড়িতে প্রাণবন্ত ভাবটা নেই, খুনছুটির মুহূর্ত নেই। গত কয়েকটা দিন ধরে মনে প্রাণে চেয়ে যাচ্ছে সব ঠিকঠাক হবে, কবে আমাদের বাড়িটা আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু এর মধ্যে সামান্য একটা কারণে আরেকজনকে মেরে রক্তাক্ত করলে খুব দরকার ছিল। যেভাবে মারলে এতে যদি ওর শ্বাস আটকে যেত। তোমার আরো ভালো করে জানা যে ও কাঁদতে পারে না, তাছাড়া সারাদিন রোজা আছে। কিছুদিন আগে সে রক্ত দিয়েছে, এমন তো নয় ইচ্ছে করে ছুঁড়ে ফেলেছে। তাহলে এভাবে মারার দরকার ছিল কি? হ্যাঁ মানছি তোমার মেয়ে, শাসন করবে তুমি, সেই রাইট অবশ্যই তোমার আছে। কিন্তু এভাবে কেন রক্তাক্ত হবে কেন? সে না হয় অবুঝ, তুমি তো তা নাও। ছোট আম্মু একবার তাকিয়ে দেখো ঠোঁটটা কিভাবে কেটেছে, এখন খাবে কিভাবে? শুদ্ধর কথা শুনে সিমিন মুখ ভোতা করে তাকিয়ে আছে মেয়ের দিকে। পাজিটা মাকে নাস্তানা বোধ হতে দেখে মিটিমিটি হাসছে। কত বড় ফাজিল, তবে হাসলে অদ্ভুত দেখাচ্ছে। ঠোঁটের এক পাশ অনেকটাই ফুলে কালচে রক্ত জমে আছে, প্রচন্ড ব্যথা হবে। তখন উনিও সুযোগ বুঝে অভিযোগ দিলেন, মারাটাই চোখে দেখলি, কেন মারলাম দেখলি না? ও সপ্তাহ খানিকের মধ্যে বই হাতে নিয়েছে কিনা একবার জিজ্ঞাসা কর। বাড়িতে পড়তে বসে না, কোচিংয়ে যায় না, কিয়ারাকে অবধি ডাকতে আসতে বারণ করেছে। সারাটা দিন খালি চই চই করে ঘোরা, গাছে ওঠা, পাখি দেখা, ফল ফাকর পাড়া, এইসব করে বেড়ায় সে। ডাক্তার দেখিয়ে মেডিসিনগুলো যে এনে দিলি হাত দিয়ে ছুঁয়েছে নাকি জিজ্ঞাসা কর তো, এখনই জিজ্ঞাসা কর। মায়ের অভিযোগ শুনে শীতলের মুখটা লটকে গেল। একটা অভিযোগও মিথ্যা নয়। সিমিন তখন আবারও বললেন, এগুলো না হয় বাদই দিলাম, কিন্তু আমার মন বলছে ও আবার কোনো কাণ্ড ঘটাচ্ছে, ওই আঠাখোরের মতো আবার কাউকে। ভাসুরের সামনে সিমিন আর পুরো কথা শেষ করতে পারলেন না, তারাকেই থেমে গেলেন। তবে সকলে বুঝলো ওনার কথার অর্থ, তাই সকলের দৃষ্টি শীতলের দিকে। শীতল নিজেও হতবাক, হতভম্ব চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। প্রেম না করে প্রেমের অপবাদ মানা যায়? তখন সায়ন সিমিনের কথা ধরলো। তোমার কেন মনে হলো ও প্রেম করছে? ওর রুমে ময়লা কাপড় আনতে গিয়ে দেখি ময়লার ঝুড়িতে দলামলা পাকানো এক ঝুড়ি কাগজ। এগুলো কিসের কাগজ? এত কেন? কিসব ভেবে একটা কাগজ খুলে দেখি সেখানে লেখা আমার মুড়ি ৬০। ৬০ কি বাবা, কে একমাত্র আল্লাহ মাবুদি জানে। মায়ের কথা শুনে শীতল মাথা নিচু করে মুখ গলার সাথে মিলিয়ে নিল। ইস, এভাবে ফাঁস হয়ে যাবে কে জানতো? কাগজগুলো পুড়িয়ে ফেললেই হতো। এখন না জানি এই কাগজের জন্য বাঁশ খেতে হয়। যদি সত্যি বাঁশ খেতে হয় তাহলে চোখ বন্ধ করে শুদ্ধের নাম বলে দিবে। মার এমনিতেও খেতে হবে, অমনিতেও খেতে হবে। সেদিন বিশুদ্ধ পুরুষ তাকে চেয়ে নিতে বললো না, আজ ধরা খেলে বড় আব্বুর না বড় মাকেও বলবে। ওদিকে সায়না রুবাব পারছে না হেসে গড়াগড়ি থেকে খেতে। সায়ন বসে থেকে শুদ্ধকে পা দিয়ে খোঁচাচ্ছে, ইঙ্গিত দিচ্ছে কিছু একটার। এদিকে শুদ্ধ নিশ্চুপ, বাকিরাও চুপ থেকে শীতলের দিকে জবাবের অপেক্ষায়। সিমিনের কথা শুনে শারাফাত চৌধুরী এবার গলা খাকালি দিলেন। উনি কথা বলবেন বুঝে বাকিরা নিজেদের কৌতূহল দমিয়ে রাখলেন। এরপর উনি স্বভাব সুলভ গুরু গম্ভীর কণ্ঠে বললেন, এসব কি শুনছি মা? না মানে বড় আব্বু, তোমার মা যা বলছে তা কি সত্যি? সবাইকে এড়িয়ে গেল। বড় আব্বুকে উপেক্ষা করতে পারে না শীতল, তাই আঙুল মুচড়াতে মুচড়াতে আমতা আমতা করে জবাব দিল, সাইডেস কোনো আঠাখোর বা রাস্তার টোকাই না বড় আব্বু। সে আমার দেখা সুপার জেন্টলম্যান। আমি তাকে পছন্দ করি, সুযোগ পেলে বিয়ে করে বিদেশে চলে যাব।
শীতলের কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। বলে কি এই মেয়ে, মাথাটা পুরোটাই গেছে নাকি? তবে শীতলের কথা শুনে সারাফাত চৌধুরী রাগলেন না, বরং ঠান্ডা স্বরে কথা চালিয়ে গেলেন। তাকে সেই জেন্টলম্যান কি করে? বাসা কোথায়? সাইটে এটা তার পদবি নাকি পেশা? সাইতেশ তার পদবী। আসলে সে তামিল মুভির হিরো। আমাদের শুদ্ধ ভাইয়ের মতোই নামকরা সায়েন্টিস্টও। দেখতে পুরোই জেন্টলম্যান। নাম প্রিয়র ক্যারেক্টার সাইটেশ। সায়ন রুবা ভাইও চিনে। ভাইয়া তোমরা কিছু বলো। শীতলের কথা শুনে সায়ন আর রুবাবের হাসি বশ করে মিলিয়ে গেল। নিচে থেকে শুদ্ধকে খোঁচানো সায়নের পাটাও থেমে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলে দেখতে শুনতে ভালোই মানাবে ওদের। এবার সাফওয়ান চৌধুরী বিস্ময় ভরা কণ্ঠে বললেন,